হায় ভগবান, এ কেমন বাড়িতে আমার বাবা আমাকে বিয়ে দিল। এ তো দেখা যাচ্ছে একটা মাটির বড় বাড়ি। এই বাড়িতে আমি থাকবো কি করে? আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে দিল আমার বাবা মা। কত স্বপ্ন দেখেছিলাম আমি আমি পাশের গ্রামে জমিদারের বউ হব, কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা দিন মজুরের স্ত্রী হলাম শেষে। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত না। এমন একটা গরিবের বাড়িতে আমার বিয়ে হবে আমি কখনোই কল্পনাও করিনি। বৌমা, তুমি একটু শান্ত হও মা। তোমার বাবা মা অনেক দেখে শুনে ভাবনা চিন্তা করেই তবে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়েছে মা। কিন্তু মা, একটা কথা তুমি সকল সময় মনে রেখো মা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনের মধ্যে তোমার জন্য ভালোবাসার কোনো কমতি রাখবো না। তুমি দয়া করে আমাদের সাথে একটু মিশে দেখো মা, তোমার খুব ভালো লাগবে। এই যে আমার মেয়ে মিনু তোমাকে খুব ভালোবাসবে, সারাদিন তোমার সাথে গল্প করবে। হ্যাঁ গো বৌদি, আমি সারাটা দিন তোমার সাথে গল্প করব। তুমি এখন দয়া করে একটু শান্ত হও না গো। জানো বৌদি, আমি অনেক ভালো ভালো রান্না করতে পারি, তোমাকে অনেক রকম ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো। আমাকে তোমরা যতই লোভ দেখাও না কেন, আমি কখনোই তোমাদের সাথে মানিয়ে নিতে পারবো না। জানো আমার বাবা মা কত ধনী, আর আমি কত আনন্দের সুখের সাথে সেখানে থাকতাম, কিন্তু এই মাটির বাড়িতে আমি এখন থাকবো কি করে? এই চিন্তাতেই তো আমি এখন পাগল হয়ে যাব। আমি সব কিছুই জানি, আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এ বাড়ির বউ বানিয়েছেন। তবে দেখবেন এর প্রতিশোধ আমি একদিন নেবই নেব। দেখবেন, এটা আপনারা মনে রাখবেন, যেখানে একটা গরিবের মানুষের সাথে আমি ঠিক মতো কথাই বলতাম না, সেখানে আমার বিয়ে হলো একটা গরিবের সাথেই। মা, ওনার কথায় তুমি কিছু মনে করো না, সে তার বাবা মায়ের একমাত্র সন্তান তো, তাই সে একটু রাগী এবং জেদি। তোমরা ওর জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো এখন। এই শুনুন, সব কথা একটু মুখ সামলে বলবেন, আর এ বাড়ির একটা দানাও আমি মুখে তুলবো না। তোমরা যে কি খাবার খাও সেটা তোমাদের ঘরবাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আমি আমার মতো থাকবো, আর কেউ যদি আমার সাথে কথা বলেছ তাহলে দেখো আমি কি তার হাল করি। গিন্নি, দয়া করে তুমি মাথাটা একটু ঠান্ডা করো গিন্নি। দেখো, আমি তোমার কোনো কিছুর অভাব এই সংসারে আমি তোমাকে বুঝতেই দেব না। আমি তোমাকে কথা দিলাম, আর দেখবে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই তোমাকে খুব ভালোবাসবে। তোমাদের মতো গরিবের ভালোবাসা আমার একদম প্রয়োজন নেই। বাবা মায়ের সম্মান যাবে বলে আমি এখানে থেকে যাচ্ছি, কিন্তু আমার সাথে সম্পর্ক করার কেউ একদম চেষ্টা করবে না। মামা, তুমি আমাকে বুঝতে পারছো না এখনো। আমার আগে একটা মেয়ে ছিল, এখন আমার দুইটি মেয়ে। এই সংসারে তোমার কখনো কোনো কাজ করতে হবে না মা, তুমি শুধু পায়ের ওপরে পা তুলেই থাকবে। যা কাজ করার তা আমি আর মিনু করব, আর মিনু অনেক ভালো ভালো রান্না পারে, সে ভালো ভালো রান্না করে তোমাকে খাওয়াবে মা। আমি বুড়ো মানুষ, আমার কথাটা একটু রাখো মা। সারাটা দিন অনেক দূরের পথ থেকে এসেছো, এখন যাও কিছু একটু মুখে দাও মা। হ্যাঁ বৌদি, চলো না গো, তোমাকে আর দাদাকে কিছু খেতে দিই। আর এটা তো তোমারই বাড়ি, তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তেমন রান্না করেই খাওয়াবো। একবার তুমি খাবার খেয়েই দেখো না কেমন ভালো লাগবে, আর পরে না হয় আমাকে বলো তুমি। আচ্ছা, এত করে বলছো যখন, তাহলে চলো দেখি তোমাদের
যা রে মিনু যা, তোর বৌদি রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি আমার জন্য আর তোর বৌদির জন্য খাবার রেডি কর। যাক, ওনার মনটা অবশেষে একটু গলল মনে হয়। যা রে মিনু যা, তাড়াতাড়ি আমার নতুন মেয়ের জন্য খাবারটা তৈরি করে দে। আমার মেয়েটা খাবে বলে কথা। খাও মা খাও, পেট ভরে খাও। তুমি খাবে বলে আমার মেয়ে মিনু অনেক যত্ন করে খাবারটা বানিয়েছে মা। এই খাবারের স্বাদ অনেক বড় বড় খাবারকেও হার মানাবে। ছি 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 ছি, এই খাবারগুলি কি মানুষে খায় না কুকুর বেড়ালে খায়? এমন খাবার আমার বাড়িতে আমি কখনোই খাইনি। শুধু আমি কেন, আমার চাকর বাকরেরা এমন খাবার কখনো খায়নি। ভালো কিছু থাকলে তাড়াতাড়ি আমাকে দিন, আমাকে ভীষণ খিদে পেয়েছে। গিনি, খেয়েই দেখো না খাবারগুলো, খুবই ভালো লাগবে তোমার। আলু সিদ্ধ, ডাল, সাদা ভাত, এগুলি কিন্তু অনেক বড় বড় তরকারি থেকেও ভালো লাগে খেতে। তোমরা তো গরিব, তাই এই খাবারগুলো তোমাদের মুখে খুব ভালো লাগে। এগুলি আমার মুখে কখনোই রুচবে না। হায় ভগবান, অবশেষে বোধহয় না খেয়েই আমার মৃত্যু হবে। বৌদি, দয়া করে তুমি এখন এইগুলো খেয়ে নাও, আর বিকেলবেলা আমি দাদাকে বলবো হাট থেকে তোমার জন্য ভালো ভালো মাংস নিয়ে আসতে। তখন তোমাকে কষা কষা করে খুব ভালো করে রান্না করে খাওয়াবো। তুমি দেখো, একবার খেলে আবারও খেতে চাইবে। কিন্তু বৌদি, এই খাবারগুলো মন্দ নয়। এই বাড়িতে আমি একদম থাকতে চাই না। কে কোথায় আছো, দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করো। এদের জ্বালায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি বাইরে গিয়ে একটু নিঃশ্বাস নিতে চাই। তোমাদের সাথে আমার একদম থাকতে ইচ্ছে করে না। মামা, আমরা গরিব বলে তুমি আমাদেরকে এইভাবে অপমান করছো মা। আর যদি আমাদের তোমাদের মতো টাকা পয়সা থাকতো, তাহলে কি আমাদের এভাবে অপমান করতে পারতে মা? বলো, আমাদেরকে বিশ্বাস করো মা। সত্যি আমরা তোমাদেরকে খুব ভালোবাসবো। আমার স্বামী আমার দুটো ছোট বাচ্চাকে রেখেছে, কবে মারা গেছে। এরপরে মা আমি খুব কষ্ট করে তাদেরকে কোলে পিঠে করে বড় করি। ভেবেছিলাম আমার ছেলের একটা বৌমা হলে তাকে আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসবো মা। আপনার এই কথাগুলো আমার একদম ভালো লাগছে না। আমি কত খুশি ছিলাম সেই দিনগুলোতে। আমার বাবার বাড়িতে আমি যখন ছিলাম, একটা খাবার আমি দ্বিতীয়বার খেতাম না। ওই রান্নার মহিলা আবার এসব কি রান্না করেছে মা? সকালে এই খাবারগুলি আমি একবার খেয়েছিলাম না, আবার কেন এই খাবারগুলিকে আমাকে খেতে দিল? তারা জানে না ও না একটা খাবার একদিনে দুবার খায় না? আমি যে সকল সময় ভিন্ন ভিন্ন খাবার খাই, সেগুলি কি তারা ভুলে গেছে? ওই কাজের লোকগুলো, রান্নার লোকগুলো এখন আমার বাড়িতে নেই। তা না হলে দেখতে তোমরা তাদেরকে কি অবস্থায় আমি করতাম। মা, ও না, মাথাটা একটু ঠান্ডা কর মা। তারাও তো আমাদের মতো মানুষ। তারা ঘন্টায় ঘন্টায় ভিন্ন ভিন্ন খাবার কিভাবে রান্না করবে? আর তারা তো সব জানতা নয়। তুই যদি নিজের মুখে না বলিস, তাহলে তারা বুঝবে কি করে তুই কি খেতে চাস? মানুষের সাথে এমন আচরণ করিস না রে মা। সকল সময় তোমরা আমার সাথে এমন ভাবে কথা বলো যে আমি মানুষকে মানুষ বলেই মনে করি না। তোমরা আর আমার সাথে কথা বলো না, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না। একটা সামান্য খাবার রান্না করা নিয়ে তুমি আমাকে নির্দয় বলছো মা? আমার যখন পাশের গ্রামের জমিদারের ছেলের সাথে বিয়ে হবে, তখন তোমরা দেখবে আমি কেমন পায়ের ওপরে পা তুলে খাই। ও না, সবকিছুর কিন্তু সীমা থাকে, আর তুই সেই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে তোর সামনে তোর বাবা মা দাঁড়িয়ে রয়েছে।
আর তোকে কে বলেছে আমরা তোকে ওই জমিদারের ছেলের সাথে বিয়ে দেব? ওই জমিদারের ছেলের চরিত্র সম্পর্কে তুই কতটুকু জানিস আমার থেকে? তাদের কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু তাদের কোনো মন বলে বস্তু নেই। তারা মানুষকে মানুষ বলে পরোয়া করে না। এটা তোমাদের মনের ভুল বাবা। যদি বিয়েই করতেই হয় তাহলে আমি ওই জমিদার বাড়ির ছেলেকেই করব। আচ্ছা, তোমরাই বলো, আমার মতো সুন্দরী আর যোগ্য একটি মেয়ের পাত্র তোমরা কোথায় খুঁজবে? পাত্র আমরা ঠিক করে রেখেছি। যখন সময় হবে তার সাথেই তোকে বিয়েই বসতে হবে। আর আমাদের কথা তুই যদি না শুনিস তাহলে আমার মরা মুখ দেখবি। মা, বাবা, তোমরা আমাকে এত বড় শর্তটা দিতে পারলে? আমি শুধু জমিদারের ছেলেকেই বিয়ে করতে চাই, শুধু তাকেই বিয়ে করতে চাই। বাবা মা যদি আমাকে এত বড় শর্তটা না দিত তাহলে এই দিন আমাকে কখনো দেখতে হতো না। কে জানতো তাদের মনে মনে এইসব ছিল, আর আমাকে একটা মাটির কুঁড়ে ঘরের বউ হতে হবে। আচ্ছা, তুমি কি চাকরি করো, কোথায় করো, আর কত টাকাই বা মাইনে পাও? সব কিছুই আজ আমাকে খুলে বলতে হবে। গিন্নি, তুমি আমাকে হাসালে গো, হাসালে। আমাদের মতো মূর্খদের কে চাকরি দেবে? আমি দিন মজুর গো, দিন মজুর। সারাটা দিন অন্যের খেতে কামারে কাজ করে যা পয়সা পাই তাই দিয়েই কোনো রকমের সংসার চালাই গো, বুঝেছো? আমি অভাবে থাকবো ঠিকই, কিন্তু গিন্নি তোমাকে কখনো অভাবে রাখবো না। মন দিয়ে শোনো, আমি তোমাকে যেটা বলতে চাইছি, আমি এই বাড়িতে আর থাকতে চাই না। এই মাটির বাড়িতে থাকতে আমার ঘেন্না করে, আমার গা গুলিয়ে ওঠে। খুব তাড়াতাড়ি আমাকে একটা পাকা বাড়ি বানিয়ে দাও, আমি সেখানেই থাকতে চাই। অপেক্ষা করো গিন্নি, অপেক্ষা করো, সব কিছুই আমার মনে মনে আছে। তোমার জন্য একটা পাকা বড় বাড়ি আমি বানাবো, আর তার জন্য আমি আস্তে আস্তে টাকা জমাচ্ছি গিন্নি। খুব তাড়াতাড়ি আমি নতুন বাড়ির কাজে হাত লাগাবো। প্রথমে একটা জায়গা কিনবো, আর তারপরে তার উপরে বাড়ি বানাবো তোমার জন্য। এইটা আমার বংশের পুরনো বাড়ি, তাই এটাকে ভাঙবো না, বুঝেছো গিন্নি? কবে তুমি পাকা বাড়ি বানাবে আর তবে আমি সেই বাড়িতে থাকবো? ততদিন হয়তো আমি মরেই যাব। আমার কত সুন্দর জীবন ছিল, আমি যাই চাইতাম সঙ্গে সঙ্গে তাই পেয়ে যেতাম। কিন্তু আজ আমি একটা গরিব ঘরের বউ। হে ঈশ্বর, আমাকে তুলে নাও। এই সংসারে থাকতে আমার একদম ভালো লাগছে না। গিন্নি, এরকম কথা আর তুমি কখনো বলবে না। তোমার আগেই যেন আমার মৃত্যু হয়। আমার মা, আমার বোন, আমি তোমাকে খুব ভালোবাসি গো গিন্নি। তোমাদের ভালোবাসার আমার কোনো দরকার নেই, আমার কাছে টাকাই সব। টাকা থাকলে আমার ভালোবাসার কোনো প্রয়োজনই হবে না তোমাদের। দয়া করে এত ভেঙে পড়ো না গিন্নি, একদিন আমাদের সুখ নিশ্চয়ই হবে। মেয়েটার বিয়ে হয়ে গেছে সেই তো কতদিন হয়ে গেল, কিন্তু এখনো তো কই মেয়েটার খোঁজ নিচ্ছ না। এইভাবে মেয়েটাকে শাস্তি না দিলেই পারতে। মেয়েটা কেমন আছে, কি করছে, আমরা কিছুই জানি না। আমি জানি আমাদের জামাই রাহুল খুবই ভালো মানুষ, কিন্তু তবুও আমাদের মেয়েটা কি মানিয়ে নিতে পারবে ওখানে? পারবে গিন্নি, পারবে। তুমি এত চিন্তা করো না তো। একটা কথা তুমি সকল সময় মনে রেখো, ভালোবাসা সব কিছুকেই মানিয়ে নেয়। আর আমাদের মেয়ে যা অহংকারী, গরিব মানুষদেরকে একদম দুচোখেই দেখতে পারে না। তাই আমি রাহুলকেই পছন্দ করে তার সাথেই বিয়ে দিয়েছি। রাহুলের মতো ভালো ছেলে আমি এ জগতে আর একটাও দেখিনি। ওর কাছে আমাদের মেয়ে খুব ভালো থাকবে। তা তো আমারও বিশ্বাস আছে গো, রাহুলের কাছে আমাদের মেয়ে খুবই ভালো থাকবে। কিন্তু আমাদের মেয়ে পাশের গ্রামে ওই জমিদারের ছেলেকে যে খুবই পছন্দ করত।
আমাদের মেয়ে পাশের গ্রামের জমিদারের ছেলেকে কখনোই পছন্দ করতো না গিন্নি, ও তার টাকা পয়সাকেই পছন্দ করতো। আর তুমি জানো গিন্নি, পাশের গ্রামের জমিদারের ছেলের চরিত্র কত খারাপ। ওই অসভ্য ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়েটা আরও খারাপ হয়ে যাবে গিন্নি। তাই তো আমি একটা ভালো ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়েছি, যাতে মেয়েটা ভালো হয়ে একটু শিক্ষা দীক্ষা পায়। সত্যি তোমার বুদ্ধির জবাব আছে। ভালো মানুষের কাছে গেলে মেয়েটাও ভালো হবে, আর খারাপের সাথে থাকলে মানুষ আরো খারাপ হয়ে যায়। এত শরীর খারাপ এর আগে তো আমার কখনো হয়নি। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি এ বাড়িতে একদম থাকতে চাই না। আমাকে মুক্তি দাও তোমরা, দয়া করে আমাকে মুক্তি দাও। মা গো, সব কিছুই জোর করে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না মা। আমাদের জন্য তুমি যে এতটা অসুস্থ হয়ে যাবে তা আমরা কখনোই কল্পনা করিনি। মা গো, আমি ভেবেছিলাম দয়া করে হলেও আমাদেরকে তুমি একটু ভালোবাসবে, কিন্তু আমাদেরকে তুমি যে একদম সহ্যই করতে পারো না। আমি তোমাদের একদম সহ্য করতে পারবো না। গরিব মানুষদেরকে আমি একদম সহ্য করতে পারি না। আমার এই অসুস্থতা যেন আমার মৃত্যু লিখে রাখে। এই অসুস্থতার কারণে আমি যেন মারা যাই। আমার সারা জীবনের স্বপ্ন আমি জমিদার বাড়ির বউ হব। এই গরিব বাড়ির বউ হয়ে আমি বাঁচতে চাই না। এখানে আমার সব ইচ্ছা কোনোটাই পূরণ হচ্ছে না। শুধু ভালোবাসা দিয়ে কি সব কিছু করা যায়? ঠিক আছে গিন্নি, তোমার কথাই আমরা মেনে নেব। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই চলে যেও, কিন্তু তোমার এই অসুস্থতায় আমাদেরকে একটু তোমার সেবা করার সুযোগ দাও গিন্নি। তুমি সুস্থ হয়ে গেলে যেদিকে ইচ্ছা তুমি সেদিকেই যেও। তোমার এই অসুস্থ শরীর নিয়ে তুমি তো কোথাও যেতে পারবে না। দয়া করে আমার এই শেষ অনুরোধটা রাখো তুমি গিন্নি। তোমাকে অনুরোধ করে বলছি, তোমাকে সেবা করার একটু সুযোগ দাও আমাদের গিন্নি। বৌদি, তোমার দুইটি পায়ে পড়ি, তোমার সেবা যত্ন করার একটু সুযোগ আমাদেরকে দাও। বিশ্বাস করো বৌদি, তোমাকে আমি খুবই ভালোবাসি। আমার মা দাদা সবাই তোমাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে থাকতে চাও না, তাই তোমাকে আটকাবো না। ঠিক আছে, আমি তোমাদের কথা রাখলাম। আর এই অসুস্থ শরীর নিয়ে আমি কোথাও যেতেও পারবো না, কিন্তু যখন আমি সুস্থ হয়ে যাব তখন আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। আর যদি তোমরা তখন আমার আটকানোর চেষ্টাও করো, আমার মরা মুখ দেখবে। আমার মতো মেয়ের তো রাজপ্রাসাদের মতো জায়গায় থাকার কথা, আর আমি এখন একটা কুঁড়ে ঘরে রয়েছি। ছি 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 ছি। মা গো, একটু এখন ঘুমানোর চেষ্টা করো। ঘুমালে শরীরটা ভালো লাগবে মা। আর কথা বলো না। আর আমি রাহুলকে বলছি বুদ্ধিমশাইকে ডেকে আনতে। বুদ্ধিমশাই জড়িবুটি দিলেই তুমি ভালো হয়ে যাবে মা। আর তোমার কি কি খেতে ইচ্ছে হয় আমাদেরকে বলো মা, আমরা খুব চেষ্টা করব তোমাকে খাওয়ানোর। তুমি আমাদেরকে পর ভাবতে পারো মা, কিন্তু তুমি বিশ্বাস করো আমরা তোমাকে এতটাই ভালোবাসি যে আমরা তোমার জন্য সব কিছুই করতে পারবো। আচ্ছা মা, আমি এখন বুদ্ধিমশাইয়ের কাছে যাচ্ছি। ওনার জন্য কিছু ওষুধপত্র নিয়ে চলে আসি। যত তাড়াতাড়ি ওষুধপত্র খাবে ততই তাড়াতাড়ি অহনা ভালো হয়ে উঠবে। আচ্ছা বাবা, তুই এখন বুদ্ধিমশাইয়ের কাছে গিয়ে ওষুধ নিয়ে আয়, আর আমি আর অহনা যাই গিয়ে বৌমার জন্য কিছু ভালো মন্দ খাবার রান্না করি। হে ভগবান, আমার বৌমাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমার আয়ুটা যেন আমার বৌমার আয়ুর সাথে যোগ হয় ভগবান। শুনুন আপনারা, আমি এখন
অসুস্থ। আমি এখন আমার খুশি মতো যেখানে ইচ্ছে সেখানেই চলে যাব। আমার বাবা মা যদি তাদের বাড়িতে আমার জায়গা না দেয় তাহলে আমি পাশের গ্রামে চলে যাব। সেখানে গিয়ে আমি জমিদারের ছেলের কাছে বলবো যে আমি তাকে কতটাই পছন্দ করতাম। সে নিশ্চয়ই আমাকে মেনে নেবে। সে তুমি যাও বৌমা, তবে আমাদেরকে ক্ষমা করে দিও। এই কটা দিনে তোমার সাথে যদি কোনো অন্যায় ভুল করে থাকি। আর একটা কথা মা, আমরা যে তোমাকে ভীষণ ভালোবাসি। আমাদের ঘরের দরজা সারাটা জীবনের জন্য খোলা রয়েছে তোমার জন্য। যদি কখনো মনে হয় তুমি আবার ফিরে আসবে তখন তুমি চলে এসো বৌমা। আমাদের ঘরের দরজা তোমার জন্য সারা জীবন খোলা রইল। বৌদি, আমাদেরকে ছেড়ে তুমি যেও না বৌদি। এই কদিনে আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। বাড়িতে তুমি না থাকলে সারাটা বাড়ি যে কা কা করবে বৌদি। দয়া করে তুমি যেও না। তুমি যদি চলে যাও তাহলে কাকে বৌদি বলে ডাকবো বলো তো? সে কাকে বৌদি বলে ডাকবে সে তোমরাই ঠিক করে নিও। আর তোমার দাদাকে আরো একটা বিয়ে দিয়ে সারাটা জীবন তাকে বৌদি বলে ডেকো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। তোমাদের সাথে কথা বলে শুধুই আমার সময় নষ্ট হচ্ছে। যাওয়ার সময় আমাকে তো কিছু বলে গেলে না গিন্নি। যেও না গিন্নি, আমাদেরকে ছেড়ে যেও না গিন্নি, যেও না। আরে আরে নিমকি, তুই এখানে? আর তোর এইরকম অবস্থা কেন? তোর কি হয়েছে বলতো? আর তোর মুখে আঘাতের চিহ্ন, আর তোর গায়ের জামা কাপড় এত নোংরা কেন? কি হয়েছে নিমকি? তাড়াতাড়ি বল আমাকে। তোর সাথে এমন পাশবিক নির্যাতন কে করেছে? তাড়াতাড়ি বল আমাকে। তুই তো জানিস না আমার সাথে কি হয়েছে। তোর যখন বিয়ে হলো তার কিছুদিন পরে আমারও বিয়ে হয়ে গেল পাশের গ্রামের জমিদারের ছেলের সাথে। আমাকে তো তুই ছোটবেলা থেকেই চিনিস। আমাকে খুব পছন্দ করে বিয়ে করে নিয়ে গিয়েছিল ওই পাশের গ্রামের জমিদারের ছেলে। কিন্তু বিয়ের আগে তার রূপ ছিল একরকম, আর বিয়ের পরে তার আরেক রূপ। বিয়ের পরের দিন থেকে জমিদার মশাই, তার স্ত্রী আর ছেলে আমার উপরে যা নির্যাতন করা শুরু করে দিল তা তো তুই দেখতেই পাচ্ছিস। তারা শুধু উঠতে বসতে আমার কাছে টাকা চায়। আমাকে শুধু টাকা আর টাকা এনে দিতে বলে। আমরা এত টাকা কোথায় পাবো বল? আমি যখনই বলতাম যে তোমরা কি শুধু আমাকে টাকা দেওয়ার জন্য বিয়ে করে এনেছো, তখনই আমার উপরে মারধর শুরু করে দিত। আজও তারা আমার কাছে অনেক টাকার দাবি করেছিল, কিন্তু আমি অস্বীকার করলাম বলে তারা সবাই মিলে আমাকে খুব মেরেধর করে বাড়ি থেকে বের করে দিল। আমাকে খুবই মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল রে বন্ধু, বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি যদি ওই টাকাওয়ালা জমিদারের ছেলেকে বিয়ে না করে তোর মতো একজন দিনমজুরকে বিয়ে করতাম তাহলে আমি অনেক সুখে থাকতাম। কিন্তু তুই এখানে কিভাবে? কোথায় যাচ্ছিস রে? কোথাও যাচ্ছি না রে বন্ধু, এই তো একটু হাঁটতে বেরিয়েছি। ওই জমিদারের ছেলে এত পাষাণ আর নির্দয়, আগে তো কই আমি জানতাম না। শুধু পাষাণ আর নির্দয় নয়, ও মানুষকে মানুষ বলেই গণ্য করে না। দুনিয়াতে টাকাই সব না রে বন্ধু, টাকাই সব না। ভালোবাসা থাকলে না কেউ দিন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু অত্যাচার আর অসম্মান করলে সেখানে থাকবো কি করে বল বন্ধু? কিন্তু তুই কত ভাগ্যবতী রে বন্ধু, তোর স্বামী কত ভালো। এই গ্রামের সব মানুষ তোর স্বামীকে ভালো বলে জানে। তোর ভালো মানুষ স্বামীকে আর শ্বশুর বাড়ির মানুষজনকে তুই আগলে রাখিস রে বন্ধু।
গ্রামের লোকেরা বলে তোর শ্বশুর বাড়ির মানুষ খুবই ভালো, খুব ভালো। হে ভগবান, আমি এসব কি শুনলাম? যে জমিদারের ছেলের জন্য আমি বাবা মায়ের সাথে তর্ক করতাম, তার এই রূপ। আজকের আমার বন্ধুর এই অবস্থা আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো আমি কখনোই বুঝতে পারতাম না। সব কিছু বোধহয় তোমারই ইশারা বিধাতা। আমার স্বামী রাহুল কত ভালো মানুষ, তার মা বোন আমাকে কত ভালোবাসে, কিন্তু তবুও আমি এই সোনার সংসার রেখে কোন নরকে চললাম আমি? না 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 না, আমার সংসারে আমার এখনই ফেরত যেতে হবে। শোন বন্ধু, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি এখন আসি কেমন? তোর সাথে পরে কথা হবে, তুই সাবধানে বাড়ি ফিরে যাস বন্ধু। তোমরা সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটা শূন্যতা অনুভব হচ্ছিল। তা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? এতদিন আমি যে একটা মিথ্যে মায়ের পিছনে দৌড়াচ্ছিলাম সেটা একটা শুধু মরীচিকা ছিল। আমার সে ভুল কেটে গেছে, আমি বুঝতে পেরেছি আপনারা আমাকে কত ভালোবাসেন। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মা, তুমি দয়া করে ক্ষমা চেও না এইভাবে মা। তুমি নিজের ভুল বুঝতে পেরে আমাদের কাছে চলে এসেছো, এইটাই আমাদের অনেক আনন্দের মা। আমার মেয়েকে আমি আবার ফিরে পেয়েছি। চলো মা, ঘরে ফিরে চলো। আমরা সবাই মিলে অনেক সুখে শান্তিতে ঘর সংসার করব। আমরা সারাটা জীবন সুখে আনন্দে একসাথে দিন কাটাবো গিন্নি। তুমি যে বুঝতে পেরেছো এইটাই অনেক। জীবনে বাঁচতে গেলে পরিবারের ভালোবাসাটাই সব থেকে আগে দরকার হয়, এইটা আমি বুঝতে পেরেছি। এই কথাটা আমি আড়ে আড়েই বুঝতে পেরেছি।